আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজ্য ৩ ফাঞ্জাই সম্পর্কে জানব। তো প্রথমে আমরা ফাঞ্জাই রাজ্যের উদাহরণগুলো দেখে নিই। তো ক চিত্রে এখানে এই যে এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পেনিসিলিয়াম। আর খ নম্বর চিত্রে এই যে এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাশরুম। তো মাশরুম হচ্ছে ব্যাঙের ছাতা। তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যে ব্যাঙের ছাতাগুলো দেখেছো না, ওগুলোই হচ্ছে মাশরুম। আর এই যে এই চিত্রটা, এই চিত্রে এই যে এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইস্ট। তাহলে ফাঞ্জাই রাজ্যের উদাহরণগুলো কি হলো দেখো তো। এই যে এগুলো হচ্ছে পেনিসিলিয়াম, এগুলো হচ্ছে মাশরুম বা ব্যাঙের ছাতা, আর এগুলো হচ্ছে ইস্ট। আর ফাঞ্জাইয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফাঙ্গাই, অর্থাৎ ফাঞ্জাই যা ফাঙ্গাইও তা। তো ভিডিওতে আমি অনেক জায়গায় ফাঞ্জাই নামে ডাকবো, আবার ফাঙ্গাই নামেও ডাকবো। তো একটু আগে আমরা কি দেখালাম, এগুলোকে আমরা কি বললাম বলো তো? ব্যাঙের ছাতা বা মাশরুম। তাহলে এই যে ব্যাঙের ছাতা বা মাশরুম কোথায় জন্মেছে দেখো তো, এই যেগুলো হচ্ছে মাটি। তাহলে আমরা এটা বলতে পারি ব্যাঙের ছাতা বা মাশরুম মাটিতে জন্মায়। আর যে জিনিস মাটিতে জন্মায় তাকে বলে স্থলজ। ঠিক আছে, স্থলে বা মাটিতে জন্মাইলে তাকে বলে স্থলজ। তাহলে আমরা এই কথাটা বলতে পারি মাশরুম বা ব্যাঙের ছাতা হচ্ছে স্থলজ। আর এই যে মাশরুম বা ব্যাঙের ছাতা, এগুলো হচ্ছে ফাঞ্জাই রাজ্যের উদাহরণ। তাহলে আমরা কি জানলাম যে এই যে মাশরুম বা ব্যাঙের ছাতাগুলো স্থলজ, তার মানে ফাঙ্গাই রাজ্য স্থলজ। আবার এইটা দেখো একটা খুলি, বা এটা তো মারা গেছে তাই এটা হচ্ছে মৃতদেহ। তাহলে এই মৃতদেহের উপরে এই যে ব্যাঙের ছাতা জন্মে গেছে। তাহলে এই যে মৃতদেহের উপর ব্যাঙের ছাতা জন্মালো, এই ব্যাঙের ছাতাগুলো এই মৃতদেহ থেকে খাবার গ্রহণ করে নিবে। ঠিক আছে, বা খাবারগুলো শুষে নিবে বা শোষণ করে নিবে। ঠিক আছে। আর যারা মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলে মৃতজীবী। তাহলে এই যে ব্যাঙের ছাতাগুলো, এগুলো মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করলো, তাইলে এই ব্যাঙের ছাতাগুলো মৃতজীবী। ঠিক আছে, বা আমরা এভাবে বলতে পারি ব্যাঙের ছাতাগুলো বা মাশরুমগুলো মৃতজীবী। তো এই যে ব্যাঙের ছাতাগুলো বা মাশরুমগুলো ফাঞ্জাই রাজ্যের উদাহরণ। আর একটু আগে আমরা জানলাম যে এই যে মাশরুমগুলো বা ব্যাঙের ছাতাগুলো মৃতজীবী। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে ফাঞ্জাইও মৃতজীবী। তো এখানে এটা হচ্ছে জীবন্ত মানুষের হাত। আর এই জীবন্ত মানুষের হাতে যে দাঁত রোগ হয়েছে, ঠিক আছে। তো দাঁত রোগের জীবাণুগুলো যদি দেখো তাহলে ফাঙ্গাই পাবা। ঠিক আছে, ফাঙ্গাই। তো এই যে ফাঙ্গাইগুলো মানুষের হাত থেকে খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এই যে মানুষের হাত থেকে খাদ্য গ্রহণ করে, বা এভাবে বলতে পারি খাদ্য শোষণ করে। তো দেখো, জীবন্ত জীবদেহ থেকে যারা খাদ্য গ্রহণ করে তাদেরকে বলে পরজীবী। তাহলে এখানকার ফাঙ্গাইগুলো জীবন্ত জীবদেহ বা মানুষের জীবন্ত হাত এখান থেকে খাদ্য গ্রহণ করছে, তাই এখানকার ফাঙ্গাইগুলো হচ্ছে পরজীবী। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে ফাঙ্গাই হচ্ছে পরজীবী। তাহলে আমরা এভাবে বলতে পারি যে অধিকাংশ ফাঙ্গাই স্থলজ। এই যে এই উদাহরণ দিয়ে আমরা বুঝলাম যে অধিকাংশ ফাঙ্গাই স্থলজ। আবার এই উদাহরণ থেকে আমরা বুঝলাম যে অধিকাংশ ফাঙ্গাই মৃতজীবী। আবার এই উদাহরণ থেকে আমরা বুঝলাম অধিকাংশ ফাঙ্গাই পরজীবী। তো এই যে চিত্র, এই চিত্রে এই যে এইটা হচ্ছে মাশরুম বা ব্যাঙের ছাতা। তো এগুলা হচ্ছে মাটি। তো মাটির নিচে তুমি যদি দেখো এই যে সুতার মতো যে অংশগুলো, এই সুতার মতো অংশগুলোকে বলে মাইসেলিয়াম। ঠিক আছে, এগুলা হচ্ছে তাহলে কি, এগুলো হচ্ছে মাইসেলিয়াম। তো এই যে মাশরুম বা ব্যাঙের ছাতা, এগুলোর এ অংশগুলো কিন্তু মাইসেলিয়াম দিয়েই গঠিত। তাহলে তুমি যদি এই চিত্রটাতে দেখো তাহলে এই যে এগুলো হচ্ছে কিন্তু মাইসেলিয়াম। ঠিক আছে, আবার এগুলাও কিন্তু মাইসেলিয়াম দিয়েই গঠিত হয়। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে মাশরুম বা ব্যাঙের ছাতা মাইসেলিয়াম দিয়ে গঠিত হয়। আর যেহেতু মাশরুম বা ব্যাঙের ছাতা ফাঞ্জাই রাজ্যের উদাহরণ, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ফাঞ্জাইয়ের দেহ বা মাশরুমের দেহ বা ব্যাঙের ছাতার দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। তো এখন আমরা উদাহরণ হিসাবে এই যে মনে করো একটা ইস্ট নেব। তো এই ইস্টটাকে মনে করো নিলাম। তো ওই ইস্টকে যদি একেবারেই মাইক্রোস্কোপে বা অনুবীক্ষণ যন্ত্রে দেখো তাহলে এরকম পাবা। তাহলে দেখো এই ইস্টটার ভিতরে কি কি আছে দেখো। এই যে এইটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম আছে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া আছে। এটা হচ্ছে কোষ গহ্বর, তাহলে কোষ গহ্বর আছে। আর দেখো এই যে বাইরে নীল রঙের যে আবরণটা, এটা হচ্ছে
কোষ প্রাচীর, ঠিক আছে? তাহলে কোষ প্রাচীরও আছে। তো ইস্টের কোষ প্রাচীর এটা হচ্ছে কাইটিন নামক বস্তু দিয়ে গঠিত। তো ইস্ট তো হচ্ছে এক ধরনের ফাঞ্জাই, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে ইস্টের কোষ প্রাচীর বা ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর কাইটিন নামক বস্তু দিয়ে গঠিত। আর এখানে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের এই যে আবরণ, এই আবরণটাকে বলে নিউক্লিয়ার ঝিল্লি। আর এই যে নিউক্লিয়াসের ভিতরে গোল একটা জিনিস দেখতে পাচ্ছ, এইটাকেই বলে নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো পেঁচানো অংশগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলে নিউক্লিয়ার রেটিকুলাম। তো সুগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয়ার ঝিল্লি থাকে আর নিউক্লিওলাস থাকে। তো যদি এই ইস্ট বা ফাঙ্গায়ে নিউক্লিয়ার ঝিল্লি আর নিউক্লিওলাস থাকে, তাহলে ইস্ট বা ফাঙ্গাইটার নিউক্লিয়াসটা হবে সুগঠিত। তো তুমি যদি এই ইস্ট বা ফাঙ্গাইটার চিত্রটা দেখো, এই ইস্ট বা ফাঙ্গাইটাতে কিন্তু নিউক্লিয়ার ঝিল্লিও আছে আর নিউক্লিওলাসও আছে। তার মানে এই ইস্টটার বা ফাঙ্গাইটার নিউক্লিয়াস সুগঠিত। আর দেখো এখানে আমরা সব কিছু দেখলাম, কিন্তু ক্লোরোপ্লাস্ট নামে কোনো জিনিস নাই। দেখো এখানে ক্লোরোপ্লাস্ট নামে কোনো জিনিসই নাই। তো ক্লোরোপ্লাস্ট নিজের খাদ্য নিজে তৈরি করতে সহায়তা করে। তো এখানে দেখো ইস্টে বা ফাঞ্জাইয়ে ক্লোরোপ্লাস্ট নাই, তাহলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। কারণ ক্লোরোপ্লাস্ট থাকলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো, কিন্তু যেহেতু ক্লোরোপ্লাস্ট নাই, তার ফলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। তাইলে এখন খাদ্য কিভাবে গ্রহণ করা যায়? দেখো মনে করো এই যে এটা ইস্টের কোষ, এটার বাইরে এই যে গ্লুকোজ আছে, অ্যামিনো অ্যাসিড আছে, লিপিড আছে, এই খাবারগুলো আছে। তো এগুলোকে সে কোষের ভিতরে নিয়ে চলে আসবে, এটাকেই বলে শোষণ পদ্ধতি, ঠিক আছে? তাহলে ইস্ট বা ফাঞ্জাই কি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, যে কোষের বাইরে যে খাবারগুলো থাকবে এগুলোকে কোষের ভিতরে নিয়ে আসে, এটাই হচ্ছে শোষণ। তো এই যে এখানে এই চিত্রটাতে এইটা হচ্ছে পেনিসিলিয়াম, এইটাও হচ্ছে পেনিসিলিয়াম, এটাও হচ্ছে পেনিসিলিয়াম। তো এই পেনিসিলিয়ামগুলোর উপরে এই যে গোল গোল যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলে কনিডিয়া। আর এই যে কনিডিয়া, এগুলোর ভিতরে এই যে এগুলোতে থাকে হ্যাপ্লয়েড স্পোর। তো হ্যাপ্লয়েড মানে কি? তো এখানে হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন সেট বা এক সেট ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে হ্যাপ্লয়েড স্পোর মানে এন সেট বা এক সেট ক্রোমোজোম বিশিষ্ট স্পোর। তো এই যে কনিডিয়াগুলো, এগুলো মাটিতে পড়ে যায়। তার ফলে এই যে কনিডিয়ার ভিতরে যে হ্যাপ্লয়েড স্পোর আছে, এই স্পোরগুলো থেকে নতুন পেনিসিলিয়াম তৈরি হয়। তো এই যে নতুন পেনিসিলিয়াম তৈরি হইল, এটাকে আমরা বলতে পারি বংশবৃদ্ধি, কারণ নতুন নতুন পেনিসিলিয়াম তৈরি হচ্ছে, এজন্য এটাকে বংশবৃদ্ধি বলা যায়। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে পেনিসিলিয়াম হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আর যেহেতু পেনিসিলিয়াম ফাঞ্জাই রাজ্যের উদাহরণ, তাই আমরা এই কথাটাও বলতে পারি যে ফাঞ্জাই হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে।